আমরা প্রায় প্রতিদিনই কোনো না কোনোভাবে ব্যাংক ব্যবহার করি। হয়তো এটিএম থেকে টাকা তুলি, অ্যাপে বিল দিই বা ধরুন কার্ড দিয়ে কিছু কিনি। কিন্তু এই যে সহজ লেনদেনগুলো, এর পর্দার আড়ালে আসলে কি ঘটে? ব্যাংক কিভাবে শুধু টাকা জমা রাখা আর ঋণ দেওয়ার বাইরে গিয়ে একটা গোটা অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করে? আর সবচেয়ে বড় যে প্রশ্নটা আমাদের আজকের আলোচনার কেন্দ্রে রয়েছে, ব্যাংক কি সত্যি সত্যি টাকা তৈরি করতে পারে? আজকে আমরা ব্যাংকিং জগতের গভীরে ডুব দেব। আমাদের হাতে থাকা কিছু বিশদ সোর্স মেটেরিয়াল ঘেটে আমরা বোঝার চেষ্টা করব এই প্রতিষ্ঠানগুলোর মূল কাজটা কি, সময়ের সাথে এদের বিবর্তন কিভাবে হয়েছে, আর আজকের দিনে দাঁড়িয়ে তারা কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। আমাদের লক্ষ্য হল ব্যাংকের এই জটিল পৃথিবীকে সহজভাবে জানা এবং বোঝা, কেন এটা এত গুরুত্বপূর্ণ আর ভবিষ্যতে এর চেহারাটা কেমন হতে পারে। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, তাহলে একেবারে গোড়ার প্রশ্নে আসি। আমাদের সোর্স মেটেরিয়াল তো বলছে যে সব আর্থিক প্রতিষ্ঠানেরই মূল কাজ হলো সমাজে যাদের কাছে বাড়তি অর্থ আছে, সারপ্লাস স্পেন্ডিং ইউনিটস। হ্যাঁ, তাদের থেকে টাকা সংগ্রহ করে যাদের অর্থের প্রয়োজন, ডেফিসিট স্পেন্ডিং ইউনিটস, তাদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক। এটা তো বেশ সোজাসাপটা শোনায়। কিন্তু তাহলে একটা ব্যাংক আর ধরুন একটা ইন্স্যুরেন্স কোম্পানি বা লিজিং কোম্পানির মতো নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে মূল ফারাকটা ঠিক কোথায়? দুটোই তো টাকার লেনদেন করছে। এটা একটা চমৎকার প্রশ্ন, আর এর উত্তরটাই ব্যাংকিং ব্যবস্থার একেবারে হৃৎপিণ্ডে লুকিয়ে আছে। দেখুন, মূল পার্থক্যটা হল প্রতিষ্ঠানগুলোর দায় বা লায়াবিলিটির প্রকৃতিতে। দায় বলতে? ভাবুন তো, যখন আপনি ব্যাংকে টাকা রাখেন তখন সেটা ব্যাংকের জন্য একটা দায়, কারণ তারা আপনাকে সেই টাকা ফেরত দিতে বাধ্য। কিন্তু এই দায়ের বিশেষত্ব হল এটা নিজেই টাকা। ও আচ্ছা। আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে চেক লিখতে পারেন, ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন, যা সরাসরি বিনিময়ের মাধ্যমে চলে। ঠিক। আমি তো আমার ইন্স্যুরেন্স পলিসির বিপরীতে দোকানে গিয়ে কিছু কিনতে পারবো না। একদম। একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের দায়কে এভাবে সরাসরি টাকা হিসেবে ব্যবহার করা যায় না। এই কারণেই ব্যাংকগুলো শুধু আর্থিক ব্যবস্থার ফাইন্যান্সিয়াল সিস্টেমের অংশ নয়। তারা মুদ্রা ব্যবস্থারও অংশ। এক্স্যাক্টলি। তারা মুদ্রা ব্যবস্থারও বা মনিটারি সিস্টেমের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা দেশের পেমেন্ট সিস্টেমকে চালায়। আর এই বিশেষ ক্ষমতার কারণেই তাদের হাতে এমন একটি শক্তি আছে যা আর কারো কাছে নেই। ব্যাংক টাকা তৈরি করতে পারে। এখানেই ব্যাপারটা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। ব্যাংক টাকা তৈরি করে, এটা শুনলে মনে হয় যেন কোনো জাদুর খেলা চলছে। আমাদের হাতে থাকা সোর্সগুলোতে মাল্টিপল ডিপোজিট ক্রিয়েশন প্রক্রিয়ার একটা দারুণ উদাহরণ দেওয়া আছে। এই প্রক্রিয়াটা যদি একটু সহজ করে ভেঙে বলা যায়। এটা আসলেই অর্থনীতির সবচেয়ে জাদুকরী প্রক্রিয়াগুলোর একটি। চলুন সোর্সের উদাহরণটাই ব্যবহার করি। ধরুন, দেশের কেন্দ্রীয় ব্যাংক গুমটি ব্যাংক নামে একটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ১০০ মিলিয়ন টাকা সরকারি বন্ড কিনল। করে ১০০ মিলিয়ন টাকা বেড়ে গেল। এখন নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যাংকে তার আমানতের একটি নির্দিষ্ট অংশ রিজার্ভ হিসাবে রাখতে হয়। হ্যাঁ, ধরা যাক ১০% কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়। একে বলা হয় আবশ্যিক রিজার্ভ অনুপাত বা রিকোয়ার্ড রিজার্ভ রেশিও। তার মানে গুমটি ব্যাংক এই নতুন ১০০ মিলিয়নের মধ্যে ১০ মিলিয়ন টাকা রিজার্ভ হিসাবে রেখে বাকি ৯০ মিলিয়ন টাকা অন্য কাউকে ঋণ হিসেবে দিতে পারবে। ঠিক ধরেছেন। আর এখানেই আসল জাদুটা শুরু হয়। যখন ব্যাংক এই ৯০ মিলিয়ন টাকা কাউকে ঋণ দেয়, তখন সেই টাকাটা কিন্তু হাওয়া হয়ে যায় না। ঋণ গ্রহীতার অ্যাকাউন্টে ৯০ মিলিয়ন টাকা জমা হয়, যা সিস্টেমে একটি নতুন আমানত বা ডিপোজিট তৈরি করল। আচ্ছা। আর সেই ব্যক্তি যখন টাকাটা খরচ করে, ধরুন একজন ঠিকাদারকে বিল পরিশোধ করল, তখন সেই ঠিকাদার টাকাটা তার নিজের ব্যাংক, ধরা যাক ব্যাংক এতে জমা রাখল। ও আচ্ছা, তার মানে টাকাটা আবার ব্যাংকিং সিস্টেমে ফেরত এলো এবং এই প্রক্রিয়াটা চলতেই থাকে। একদম। এখন ব্যাংক বি এর কাছে নতুন ৯০ মিলিয়ন টাকার আমানত এলো। তারা এর ১০% অর্থাৎ ৯ মিলিয়ন টাকা রিজার্ভ রেখে বাকি ৮১ মিলিয়ন টাকা আবার নতুন করে ঋণ দিতে পারে। আর সেই ৮১ মিলিয়নও আবার অন্য কোথাও জমা হবে। ঠিক, সেই ৮১ মিলিয়ন টাকাও খরচ হয়ে অন্য কোনো ব্যাংকে গিয়ে জমা হবে। এভাবে প্রতিটি ঋণের মাধ্যমে নতুন আমানত তৈরি হতে থাকে এবং টাকাটা হাতবদল হয়ে বহুগুণে বেড়ে যায়।
সোর্সের হিসাব অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের তৈরি করা প্রাথমিক 100 মিলিয়ন টাকার রিজার্ভ থেকে পুরো ব্যাংকিং সিস্টেম মিলে শেষ পর্যন্ত 1000 মিলিয়ন টাকার আমানত তৈরি করতে পারে। তার মানে আমার ব্যাংকে রাখা 1 লক্ষ টাকা শুধু আমার টাকা নয়, সেটা অর্থনীতির ভেতরে আরও কয়েক লক্ষ টাকার জন্ম দিচ্ছে। এটা তো অবিশ্বাস্য। আজ দিন পর্যন্ত ভেবে এসেছি ব্যাংক শুধু আমার টাকাটা নিরাপদে রাখে, কিন্তু আসলে তারা এটাকে ব্যবহার করে সিস্টেমে নতুন অর্থ তৈরি করছে। হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আর এই নতুন আমানতটাই হল অর্থনীতির রক্ত সঞ্চালনের মতো। টাকাটা এক জায়গায় স্থির না থেকে পুরো সিস্টেমে ছড়িয়ে পড়ে, যা বিনিয়োগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতি দেয়। আর একেই বলে সিম্পল ডিপোজিট মাল্টিপ্লায়ার। হ্যাঁ, এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সিম্পল ডিপোজিট মাল্টিপ্লায়ার, যার শক্তি নির্ভর করে ওই রিজার্ভ অনুপাতের ওপর। অনুপাত যত কম, টাকা তৈরির ক্ষমতা তত বেশি। বেশ, তাহলে ব্যাংক টাকা তৈরি করতে পারে, যা এক কথায় অসাধারণ। কিন্তু এই ক্ষমতা তাদের দেওয়া হলো কেন? নিশ্চয় অর্থনীতিতে তাদের আরও কোনো গভীর ভূমিকা আছে। সোর্সের তথ্য অনুযায়ী এই ভূমিকার মূল কারণ হল বাস্তব পৃথিবীর বাজার নিখুঁত বা পারফেক্ট নয়। এখানে মার্কেট ইমপারফেকশন এবং ইনফরমেশনাল অ্যাসিমেট্রির মতো কিছু সমস্যার কথা বলা হয়েছে। এই ভারী শব্দগুলোর পেছনের ধারণাগুলো কি? দুটোই খুব গুরুত্বপূর্ণ ধারণা। প্রথমে মার্কেট ইমপারফেকশন বা বাজারের অসম্পূর্ণতার কথা বলি। ধরুন, সরকার একটা বড় প্রকল্পের জন্য বন্ড ছেলে টাকা তুলতে চায়, যার এক একটির মূল্য হয়তো 10 কোটি টাকা। সাধারণ মানুষের পক্ষে তো এটা কেনা সম্ভব না। প্রায় অসম্ভব। এখানেই ব্যাংক আসে ত্রাণকর্তা হিসেবে। তারা আপনার, আমার এবং আরও হাজারো মানুষের কাছ থেকে ছোট ছোট আমানত সংগ্রহ করে সেই বিশাল অঙ্কের বন্ড বা সিকিউরিটিজে বিনিয়োগ করে। এভাবে তারা ছোট সঞ্চয়কারীদের বড় বিনিয়োগের সুযোগ করে দিয়ে বাজারের অসম্পূর্ণতা দূর করে। তার মানে তারা স্কেলের একটা সমস্যা সমাধান করছে, কিন্তু ইনফরমেশনাল অ্যাসিমেট্রি বা তথ্যগত অসামঞ্জস্যের ব্যাপারটা কি? এটা আরও মজার। ভাবুন, আপনি এক ঝুড়ি ডিম 10 জন মুক্তারেফ মানুষকে বিক্রি করতে চান। প্রত্যেকের খোঁজ নেওয়া, কে সময়মতো দাম দেবে বা কে দেবে না তা যাচাই করা আপনার জন্য কঠিন এবং ঝুঁকিপূর্ণ। তা তো বটেই। কিন্তু আপনি যদি একজন বিশ্বস্ত পাইকারি দোকানদারকে দায়িত্ব দেন, সে সবার খোঁজখবর নিয়ে ডিমগুলো বিক্রি করবে এবং আপনাকে মুনাফা দেবে। ব্যাংক ঠিক এই দোকানদারের কাজটাই করে। দারুণ অ্যানালগে। তার মানে আমানতকারীরা হলো ডিমের মালিক আর ঋণগ্রহীতারা ক্রেতা। ঠিক তাই। ঋণ গ্রহীতা তার ব্যবসা বা আর্থিক অবস্থা সম্পর্কে যতটা জানে, একজন সাধারণ আমানতকারী হিসেবে আপনি ততটা জানেন না। এই তথ্যগত ব্যবধানকেই বলা হয় ইনফরমেশনাল অ্যাসিমেট্রি। আচ্ছা। ব্যাংক তার দক্ষতা, অভিজ্ঞতা আর লোকবল দিয়ে ঋণ গ্রহীতাকে যাচাই-বাছাই করে। তারা সৎ খোঁজখবর নিয়ে ঝুঁকিটা নিজের ঘাড়ে নেয়। অর্থনীতির ভাষায় এই যে দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকা, একেই আমাদের সোর্স মেটেরিয়ালে ডেলিগেটেড মনিটরিং থিওরি বলা হয়েছে। তার মানে ব্যাংক যখন কাউকে ঋণ দেয়, সেটা এক ধরনের সিগন্যাল হিসেবেও কাজ করে। একদম। এটা বাজারের কাছে একটা সিগন্যাল হিসেবেও কাজ করে যে এই ব্যক্তি বা প্রতিষ্ঠানটি আর্থিকভাবে নির্ভরযোগ্য। তার মানে ব্যাংক শুধু টাকার মধ্যস্থতাকারী নয়, তারা তথ্যেরও মধ্যস্থতাকারী এবং ঝুঁকি ব্যবস্থাপক। এই ভূমিকাটা কি সবসময় একই রকম ছিল? সময়ের সাথে সাথে, বিশেষ করে আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে, ব্যাংকের কাজ বা দর্শনে কি ধরনের পরিবর্তন এসেছে? ব্যাপক পরিবর্তন এসেছে। সোর্সগুলো বলছে, ঔপনিবেশিক সময়ে এই অঞ্চলে এক্সপ্যাট্রিয়েট ব্যাংক বা বিদেশি ব্যাংকগুলোর দাপট ছিল। তারা মূলত তাদের নিজ দেশের শিল্প ও বাণিজ্যে অর্থায়ন করত। আর স্থানীয় উদ্যোক্তারা তেমন সুযোগ পেত না। ঠিক। স্থানীয় উদ্যোক্তাদের প্রয়োজনকে প্রায় উপেক্ষা করত। স্বাধীনতার পর এই ধারার পরিবর্তন হয় এবং স্থানীয় বা জাতীয় ব্যাংক গড়ে উঠতে শুরু করে, যারা দেশের প্রয়োজনকে গুরুত্ব দেয়। এর পাশাপাশি ব্যাংকের ঋণ দেওয়ার দর্শনও আমূল বদলে গেছে। প্রথমে ছিল রিয়েল বিলস ডকট্রিন। এটা অনেকটা মুদি দোকানের বাকি খাতার মতো ছিল। মানে দোকানদার শুধু এমন বাকিতেই জিনিস দিত যা ফসল উঠলে বা মাল বিক্রি হলে দ্রুত শোধ হয়ে যাবে। ব্যাংকগুলো ঠিক এভাবেই শুধু স্বল্পমেয়াদী ব্যবসায়িক ঋণে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ খুবই রক্ষণশীল একটা পদ্ধতি ছিল। হ্যাঁ। এরপর আসে শিফটেবিলিটি থিওরি। এই তত্ত্ব অনুযায়ী
ব্যাংক এমন কিছু অ্যাসেট বা সম্পদ হাতে রাখত যা প্রয়োজনে সহজে বিক্রি করে টাকা তুলে আনা যায়। এই ভরসায় তারা মধ্যমেয়াদী ঋণ দেওয়া শুরু করে। আর এখন আর এখনকার মূল ভিত্তি হল অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরি। এটা অনেকটা একজন তরুণের প্রথম চাকরির সম্ভাবনার উপর বাজি ধরার মতো। তার আজকের সম্পদ না দেখে তার ভবিষ্যৎ আয়ের সম্ভাবনার উপর ভিত্তি করে হোম লোন বা কার লোন দেওয়া হচ্ছে। তার মানে আজকের ভোক্তা অর্থনীতি অর্থাৎ বাড়ি গাড়ির জন্য দীর্ঘমেয়াদী ঋণ পাওয়ার যে সুযোগ তা এই অ্যান্টিসিপেটেড ইনকাম থিওরির কারণেই সম্ভব হয়েছে। এটা তো একটা বিশাল পরিবর্তন। নিঃসন্দেহে এই পরিবর্তনের পাশাপাশি একটা সময়ে উন্নয়নশীল দেশগুলোতে, যার মধ্যে বাংলাদেশও পড়ে, অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াতে ব্যাংকগুলোকে জাতীয়করণ করা হয়েছিল। এই ধারণা থেকে যে বেসরকারি ব্যাংকগুলো সামাজিক স্বার্থের চেয়ে নিজেদের মুনাফাকে বেশি গুরুত্ব দেবে। ঠিক, তবে সোর্সগুলো বলছে পরবর্তীকালে সেবার মান ও দক্ষতা কমে যাওয়ায় অনেক দেশেই আবার বেসরকারীকরণ এবং ডিরেগুলেশন বা নিয়মকানুন শিথিল করার পথে হেঁটেছে। আজকের দিনে সবচেয়ে বড় চালিকা শক্তি হল প্রযুক্তি। এটিএম, অনলাইন ব্যাংকিং, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, এগুলো ব্যাংকিংকে একটি শ্রমনির্ভর শিল্প থেকে পুরোপুরি মূলধন নির্ভর এবং প্রযুক্তি নির্ভর শিল্পে রূপান্তরিত করেছে। এখন আর ব্যাংকিং মানে একটা বিল্ডিং বা একটা শাখা নয়। একদম, ব্যাংকিং হলো একটা সেবা যা আপনি যে কোনো জায়গা থেকে পেতে পারেন। আর এই প্রযুক্তির হাত ধরেই তো নতুন নতুন প্রতিযোগী মাঠে নেমেছে, তাই না? আমি বাংলাদেশে বিকাশ বা নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসগুলোর কথা ভাবছি। এরা তো প্রথাগত ব্যাংকিং চ্যানেলের বাইরে এক বিশাল লেনদেনের জগৎ তৈরি করেছে। আপনি একেবারে মোক্ষম পয়েন্টটা ধরেছেন। দ্বিতীয় বড় প্রবণতাটি হল এই তীব্র প্রতিযোগিতা। ব্যাংক এখন শুধু অন্য ব্যাংকের সাথে নয়, ইন্স্যুরেন্স কোম্পানি, সিকিউরিটিজ ফার্ম, ফিনটেক কোম্পানি সবার সাথে প্রতিযোগিতা করছে। প্রলিফারেশন, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, স্টক ব্রোকারেজ এখন সবই ব্যাংকের ছাতার নিচে পাওয়া যায়, অনেকটা আর্থিক সুপারমার্কেটের মতো। কিন্তু এর একটা উল্টো পিঠও তো আছে। এত ধরনের সেবা দিতে গিয়ে তাদের ঝুঁকি আর পরিচালনার খরচ দুটোই নিশ্চয়ই বাড়ছে। অবশ্যই বাড়ছে। আর এই প্রতিযোগিতার খরচ বাড়ার কারণেই সোর্সগুলোতে একটা বড় প্রশ্ন তোলা হয়েছে, ব্যাংক কি মরে যাচ্ছে? মানে, আর ব্যাংকস ডাইং? প্রথাগত ব্যাংকিংয়ের দিন কি শেষ? এটা তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিশেষ করে যখন দেখছি ফিনটেক কোম্পানিগুলো ব্যাংকের সবচেয়ে লাভজনক ব্যবসাগুলোতে ভাগ বসাচ্ছে। তাহলে এর উত্তরটা কি? সোর্সগুলোর বিশ্লেষণ অনুযায়ী উত্তরটা হলো না, ব্যাংক মরছে না, কিন্তু তারা রূপান্তরিত হচ্ছে। এটা সত্যি যে ঋণ দেওয়া এবং আমানত নেওয়ার মতো তাদের প্রথাগত ব্যবসার মুনাফা কমছে। কিন্তু তারা খাপ খাইয়ে নিচ্ছে। হ্যাঁ, তারা এর সাথে খাপ খাইয়ে নিচ্ছে। তারা এখন লেনদেনের ওপর বিভিন্ন ধরনের ফি আরোপ করছে, সম্পদ ব্যবস্থাপনার মতো নতুন সেবা দিচ্ছে, আর নিজেদের কম নিয়ন্ত্রিত সাবসিডিয়ারি কোম্পানির মাধ্যমে নতুন নতুন আর্থিক ব্যবসায় প্রবেশ করছে। তার মানে ব্যাংক নামক প্রতিষ্ঠানটি হয়তো হারিয়ে যাবে না, কিন্তু ব্যাংকিং বলতে আমরা যা বুঝতাম তার সংজ্ঞা বদলে যাচ্ছে। আপনি একদম ঠিক ধরেছেন। ভবিষ্যতের ব্যাংক হয়তো একটা ভল্টের চেয়ে বেশি একটি আর্থিক সলায়গার সংস্থার মতো কাজ করবে। তারা টাকার রক্ষক থেকে ক্রমশ মানুষের পুরো আর্থিক জীবনের ব্যবস্থাপক হয়ে উঠছে। তাহলে এই পুরো আলোচনা থেকে যা বুঝলাম, সাধারণ মধ্যস্থতাকারী থেকে শুরু করে টাকা সৃষ্টিকারী, তথ্যের ঝুঁকি ব্যবস্থাপক এবং বর্তমানে দ্রুত পরিবর্তনশীল এক প্রযুক্তি প্রতিষ্ঠান, ব্যাংক আমাদের ধারণার চেয়েও অনেক বেশি জটিল এবং বহুমাত্রিক একটি ব্যবস্থা। এবং বাংলাদেশের মতো একটি অর্থনীতিতে যেখানে আমাদের সোর্সের তথ্য অনুযায়ী পুরো আর্থিক ব্যবস্থাটাই ব্যাংক নির্ভর, সেখানে এই বিবর্তন এবং চ্যালেঞ্জগুলোকে বোঝা আরও বেশি জরুরি। কারণ এখানে ব্যাংকগুলোই মুদ্রা ব্যবস্থা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। ঠিক। আজকের এই গভীর আলোচনা থেকে একটি চূড়ান্ত প্রশ্ন ভাবনার জন্য রেখে যেতে চাই। যেহেতু প্রতিযোগিতা এবং প্রযুক্তির কারণে ব্যাংকগুলো ধীরে ধীরে একটি ফিন্যান্সিয়াল সুপারমার্কেটে পরিণত হচ্ছে, যেখানে সব ধরনের আর্থিক সেবা পাওয়া যায়, তখন তাদের কোন মৌলিক বৈশিষ্ট্যটি ধরে রাখতে হবে যা তাদের অন্য যে কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে আলাদা করে? কোন জিনিসটি হারিয়ে গেলে আমরা বলতে পারব যে ব্যাংকিং বলতে আমরা যা বুঝতাম তা সত্যি শেষ হয়ে গেছে?